রাজস্থান রাইডের আজ আমাদের চতুর্থ দিন। স্বপ্নের পথে আরও একটি অধ্যায়ের শুরু। আগের এপিসোডে আমরা জয়পুর এক্সপ্লোর করে তোমাদের দেখিয়েছি। আজ আমাদের গন্তব্য রাজপুতদের শহর জয়পুর থেকে 607 কিলোমিটার দূরে অবস্থিত সোনারকেল্লা অর্থাৎ জয়সালমীর। এই রাইডটা বেশ স্পেশাল হতে চলেছে, কারণ আজ তোমাদের দেখাবো সতীর রায়ের ফেলুদা কোন রাস্তা দিয়ে সোনারকেল্লা পৌঁছেছিল এবং ভারতবর্ষকে পরমাণু শক্তিধর হওয়ার লোকেশন। এছাড়া আমরা কিভাবে যাচ্ছি, জয়সালমীরে গিয়ে কোথায় থাকছি, এই সব কিছু নিয়ে শুরু করছি আজকের এপিসোড জয়পুর টু জয়সালমীর। গুড মর্নিং ফ্রম জয়পুর। এখন আমরা এখান থেকে বার হয়ে যাচ্ছি। টাইম হয়েছে 5:15। এখন আমরা আজকে চলে যাব জয়সালমীর। এখান থেকে জয়সালমীর 603 কিলোমিটার, দুটো তিনটে পথ আছে। তার মধ্যে আমি যে পথটা নেব সেটা হচ্ছে যোধপুর হয়ে, তারপরে যোধপুর থেকে পোখরান হয়ে তারপরে জয়সালমীর। টোটাল 606 কিলোমিটার। আমাদের রাইড কোথায় ঘড়িতে টাইম দেখাচ্ছে 11 ঘন্টা মতো লাগবে। আমরা ধরে নিচ্ছি 13 ঘন্টা থেকে 14 ঘন্টা লাগবে আমার রাইডিং জ্যাকেট, পুরো রাইডিং জ্যাকেট পরে দুজনই রেডি। আমরা এখান থেকে স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিংয়ে। ট্রিপ মিটার 0 করে দিয়েছি, আর সামনে থেকে আমি নিয়ে নেবো লেফট সাইডে। সকালে গ্লাভস কিছু পরা হয়নি, ওটা পরের দিকে পরে নেব। যাই হোক, বেশি কিছু ভিডিও এখন বানাচ্ছি না। মেন রোডে উঠে নিয়ে কোন রোড ধরে যাব, কীভাবে যাব, সব কিছু তথ্য তোমাদের দিয়ে দেবো। টাইম হয়েছে 5:38। আমাদের অলরেডি 25 কিলোমিটার চালানো হয়ে গেছে। এখন আমরা ধরে নিয়েছি 48 ধরে আমরা NH 48 ধরে যাব বাগড়ু থেকে ডুডু থেকে দেখবো কিষানগড়ের পর থেকে আবার ধরবো 45 ধরে আমরা চলবো বেউড়া বা বেউড়া থেকে একটু আর 3 কিলোমিটার সামনে গিয়ে বার থেকে আমরা ধরে নেবো 25 NH 25। এখন টাইম যেহেতু হয়ে গেছে, আবার এখন 5:39 মানে 5:40 হতে যায়, কিন্তু এখানে এখনো কিন্তু যথেষ্ট অন্ধকার হয়ে আছে। ডুডু অলরেডি ডুডু বা দুদু যাই হবে, সে ডুডুতে এসছি। এখন এর পরে পুরো কিষানগড় অবধি থাকছে NH 44 পরে কিষানগড় থেকে আজমির হয়ে আমরা যাব বেওয়ার, সেটা হচ্ছে NH 45। আর আজমির থেকে আর একটা রাস্তা চলে যাচ্ছে, সেটা হচ্ছে পুষ্কারের দিকে, পুষ্কার হয়েও যাওয়া যায়। এবার তোমরা যারা জয়পুর থেকে যোধপুর আসবে তাদের আরো একটা রুট বলে দিই, সেটা হচ্ছে খুব সুন্দর। আসার সময় একটা স্পটও পেয়ে যাবে, সেটা হচ্ছে টোটা রাইসিং। আমরা যে NH 44 এসেছি ওটা না এসে তার উল্টো দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা আসছে টোটা রাইসিং দিয়ে। টোটা রাইসিং যথেষ্ট বিখ্যাত জায়গা, তোমরা ইতিহাসে পড়েছো টোটা রাইসিং এর কাহিনী, যেটা সোলাঙ্কি বংশের রাজারা ছিল। সেই সোলাঙ্কি বংশের রাজাদের একটা সৌধ, তাদের বাড়ি ঘর এখন ওখানে আছে, তবে এখন সেগুলো সংরক্ষিত নয়, অসংরক্ষিত। আরো তোমরা যারা পেহেলি সিনেমাটা দেখেছো, সেই সিনেমায় একটা গানের শুটিং কিন্তু ওখানে হয়েছিল। আরো একটা পথ আছে যেটা শর্টকাট হবে, যেটা হচ্ছে 560 থেকে 65 কিলোমিটার, সেটা নাগর দিয়ে। নাগর হয়ে নাগর হয়ে বিকানের রাস্তা হয়ে তারপরে আসবে রামদেওড়া হয়ে পোখরান থেকে তারপরে জয়সালমীর। তবে ওই রাস্তাটা অনেকটা সরু রাস্তা এবং রাস্তায় বাম্পার আছে, ওই জন্য ওই রাস্তা আমরা নিয়েছি আজমির শরীফের রাস্তাটা। এবং আজমির রাস্তাটা 6 লেন। এখন যেটা তোমরা দেখছো এটাও 6 লেন, এপাশে 3 লেন, ওপাশে 3 লেন। এটা আর বেওয়ার অব্দি এই ধরনের রাস্তা গেছে। বেওয়ার থেকে NH 25 সেটাও কিন্তু যথেষ্ট ভালো রাস্তা, যদিও 6 লেন রাস্তা নয়, সরু রাস্তা হলেও খুব সুন্দর রাস্তা, যথেষ্ট স্পিড মেনটেন করে চালানো যায়। এখন বাজে 6:24। এখনো কিন্তু এখানে সূর্য মামার দেখা নেই, বুঝতে পারছো? আমাদের ওখানে তো একেবারে সেই তেজ দেওয়া শুরু করে দিয়েছে, এখানে এখনো সূর্যের দেখা নেই। পিছন দিকে সূর্য উঠবো যে ভাবটা হয় না, একটা সোনালী রং ধারণ করে আকাশটা, ঠিক সেই রকম আমি আয়নায় দেখতে পাচ্ছি। টাইম হচ্ছে 7:06, আর বাইক আমাদের টোটাল রান করেছে 106 কিলোমিটার। আছে কিষানগড়। এখান থেকে এবার চলে যাবো আমরা বেওয়ারের দিকে।
বেওয়ারের রাস্তার জন্য NH-58। আমরা এই রাইডে অনেকগুলো রাজ্য কভার করলাম, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, অবশ্যই রাজস্থান। এই যদি আজমির শরীফ, আজমির হচ্ছে 27 কিলোমিটার, উদয়পুর 294, একটা পড়তে পারলাম না। যাই হোক, এখানে আজমির, পুষ্কার। পুষ্কার তোমরা জানো বিষ্ণু মন্দির, সারা ওয়ার্ল্ডে একটাই বিষ্ণু মন্দির আছে, সেটা কিন্তু পুষ্কারে। এই পাহাড়ের উপরে ছোট 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 অনেকগুলো মন্দির আছে দেখছি। ক্যামেরায় আসছে কি? দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর সামনে যারা আজমির যাবে তারা এইখান দিয়ে এই ফ্লাইওভার নিচ দিয়ে চলে যেতে হবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোন রাস্তা আজমিরে গেছে। আমরা চলে যাব NH, এই রাস্তাটা চলে যাব। আর আজমির হচ্ছে এই যে এই রোডটা চলে যাচ্ছে আজমিরের দিকে, আর আমরা চলে যাচ্ছি বেওয়ারের দিকে। আর সামনে আরাবল্লী পর্বতের রেঞ্জ। দুঃখের বিষয়, আরাবল্লী পর্বতকে কেটে কেটে যা করেছেন এরা, মানে ছিঁড়ে হিঁচড়ে খেয়ে ফেলেছে। এরা করেনি, আমাদের জন্যই করেছে। আমরা ঘর বাড়ি সাজানোর জন্য পাথরের যে অর্ডার গুলো করি না, তবে এদিক দিয়েই যায়। আছি এখন বেওয়ার। বেওয়ার আমার এই সাইডে, ডান সাইডে। আমরা বেওয়ার রিং রোড দিয়ে চালাচ্ছি, মূল সিটি থেকে অনেকটা এগিয়ে এসেছি। তোমাদের এবারে খুব একটা ইন্টারেস্টিং জায়গা দিয়ে নিয়ে যাব। বেশি কথা আমি বলবো না, তো জায়গাটা অনুভব করো। চারিদিকে শুধু পাহাড় পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই আরাবল্লী পর্বত একটা সময় আমরা জিওগ্রাফিতে যখন ম্যাপ পয়েন্টিং করেছি, আরাবল্লী, শিবালিক, পূর্বঘাট, পশ্চিমঘাট, এগুলো সব ম্যাপ পয়েন্টিং করতাম। আর সবকটা পাহাড়ে মোটামুটি যাওয়া হচ্ছে। পূর্বঘাট তো গেছি, পূর্বঘাট আমরা যখন কন্যাকুমারী রাইড করেছি তখন পূর্বঘাট, পশ্চিমঘাট এখন যাওয়া হয়নি। আর শিবালিক মানে হিমালয় পর্বতের যে রেঞ্জ, সেটাও ঘোরা আছে। আর এখন দেখাচ্ছি আরাবল্লী। অবশ্যই পশ্চিমঘাটও আসবে, খুব দেরি হয়তো তোমাদের করতে হবে না, পশ্চিমঘাটও দেখাবো। ভাবে পাহাড়গুলো আছে, রোডটা এমন আছে, যদি পাহাড়গুলো একটু বরফ থাকতো তাহলে আমাদের জম্মু কাশ্মীর বা সুইজারল্যান্ড সেম হতো, কিন্তু বরফটা নেই। বেওয়ার পার হয়ে আমরা পালির রাস্তায় এসেছি। আর পালির পরে পরে যোধপুর। তবে পালিতে আমরা ঢুকবো না, পালির লেফট সাইডে চলে যাচ্ছে। আমরা রাইট সাইড নিয়ে যোধপুর চলে যাব। যোধপুর থেকে তারপর আমরা ধরবো জয়সালমীরের রাস্তা। 210 কিলোমিটার আমাদের রাইড হয়ে গেছে। একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়ার পরে আবার রাইডটাকে স্টার্ট করব। আর তোমরা যদি জয়পুর থেকে যোধপুরের দিকে বা জয়সালমীরে আসো, মোস্ট রিকমেন্ডেড এই রাস্তায় এসো, কারণ আজমির অবধি রাস্তাটা 6 লেন, দারুণ রাস্তা। তারপরেও যে যোধপুরের রাস্তা ধরেছি, যোধপুরের রাস্তাটাও কিন্তু খুব দারুণ। তোমরা আসলে এই রাস্তায় এসো, অন্য কোনো রাস্তায় যেও না। রাস্তাটা খুবই সুন্দর, তবে ধুলোর পরিমাণটা অনেকটা বেশি। মরুভূমি জায়গায় ধুলো থাকবে না, আর মরুভূমির জায়গায় ধুলো তো হবেই, সেই ধুলোর পরিমাণটা একটু বেশি, ওইটা একটু মানিয়ে নিতে হবে। আরো সামনে গেলে আরো বালি। হ্যাঁ, এখন ধুলো আছে, পরে বালিতে কনভার্ট হয়ে যাবে। এখান থেকে আর 14 কিলোমিটার সামনে পড়বে বার থেকে আমরা রাইট সাইড নেব। এই এরিয়াটা দারুণ, চারিদিকে পাহাড়, আর আমরা মাঝখান দিয়ে বাইক নিয়ে রাইড করছি। কি দারুণ দারুণ জায়গাটা, দেখে শান্তি, চোখের শান্তি। এই জন্যই বাইক নিয়ে আসা। ট্রেনে আসলে এগুলো উপভোগ করা যায় না, ভাই বসে থাকবো না ঘুমাবো না, কোন মুহূর্তে কখন চলে যাবে কোনো বোঝাও যায় না ট্রেনে। আর ট্রেনে একটা সাইড দিয়ে হয়, আর এটাকে চাক্ষুষ সামনে থেকে দেখা
যে রোডটা এখান থেকে ডিভাইডার হয়ে গেছে, পালি যেতে হলে সোজা যেতে হবে। আর যেহেতু আমরা বার দিয়ে চলে যাব, সেটা বার হচ্ছে রাইট সাইডে, এই ফ্লাইওভারটা ঠিক নিচ দিয়ে আমরা চলে যাব। 16.6 কিলোমিটার। বার এবার কোন রাস্তা নেব? জয়সালমীর 400 কিলোমিটার, বিকানের 312, যোধপুর 122। বারের রাস্তা নিয়ে এলাম, রাস্তাটা দারুণ। আমার চ্যানেলে আসার ভিডিও কতটা সুন্দর হবে আমি জানি না, কিন্তু যাওয়ারটা সুন্দর করে বানানো হয়। তার অনেকগুলো কারণ আছে। আর আমি যেহেতু কম সিসির বাইক নিয়ে আসছি, সেহেতু কম সিসির বাইক নিয়ে যাওয়া আসা যায় কি না সেটা তো একটা ব্যাপার থাকে। তারপর আরও একটা যে বিষয়, সেটা হচ্ছে রাইড যেদিন শুরু করা হয় সেই যে এনার্জি থাকে, লাস্ট দিন দেখা যাচ্ছে যেটা আমাদের 14 দিনের ট্রিপ বা 15 দিনের ট্রিপ বা 10 দিনের ট্রিপ, 10ম দিনে আমার এনার্জি কতটা, আমরা কতটা ফিল করতে পারছি, এই জিনিসটা দেখানো আমার প্রধান উদ্দেশ্য। আর এনার্জি গুছিয়ে রাখতে হবে। প্রথম দিন তো একদিনে 100 কেন 1000 কিলোমিটার চালানো যাবে, বাট পঞ্চম দিনে এসে সেই 1000 কিলোমিটার চালানো কিন্তু যথেষ্ট টাফ। সেই এনার্জি গুছিয়ে রাখার জন্য প্রথম থেকে তার প্রস্তুতি নিতে হবে। আর আমার চ্যানেল যারা ফলো করো তারা ভালোভাবে জানো যে আমি এটাকে করি মোটামুটি এনার্জিটা গুছিয়ে রেখে। তবু যে খুব কম ডিস্টেন্স কভার করি তা নয়, এই ছোটো সিসি বাইক নিয়ে আমি 600, 700, 800 দিনে কিন্তু কভার করছি, যেটা একটা হাই সিসি বাইক করা হয়। বাট আমার এটা আমি করতে পারি, হয়তো ঈশ্বর আমার সেই ক্ষমতা দিয়েছে। বাইক তো ক্ষমতা দিয়েছে, বাইক তো বাইকের মতন, কিন্তু বাইকের উপরে বসে 100, 700, 800, 600 কিলোমিটার চালানো অতটা সহজ নয়, তার উইথ ক্লিয়ার নিয়ে। সেটা হয়ে যাচ্ছে তোমাদের সবার আশীর্বাদে বা ভালোবাসা, যাই বলো, হয়ে যাচ্ছে। যাই হোক, যোধপুর সোজা যেতে হবে। আমরা যোধপুর অব্দি যাই। যোধপুরের সিটিতে আমরা ঢুকবো না, যোধপুর যে আউটার রিং রোড আছে সেই রিং রোড দিয়ে আমরা বার হয়ে যাব। এই দেখো তো ওখানে ফল বিক্রি হচ্ছে, ওই যে ফল বিক্রি হচ্ছে, দাঁড়াও দেখি। হ্যাঁ, তো আমাদের প্রিয় খাবার কলা, কলা আছে, পেয়ারা আছে। উফ, শালা क्या খানা হ্যাঁ, নাও দেখি। এই আমরা এখানে কলা কিনলাম, কলা হচ্ছে এখানে 50 টাকা কিলো আঙ্কেলজির কাছ থেকে। আর এই পেয়ারা নাও এখানে একটা। হ্যাঁ হ্যাঁ, নাও একটা পেয়ারা নাও, এই পেয়ারাটা নাও, হ্যাঁ এটা নাও, এটা এটা বেটার হবে। নাও নাও নাও, ঠিক আছে হোক না, তুমি নাও না। হুম হুম, कितना हुआ? पचास ग्राम। 50 গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারে এসে কলা আর পেয়ারা কিনলাম। আমাদের টিফিন, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো জানো, আমাদের টিফিন সবসময় ফলমূল দিয়েই হয়, মানে শাকাহারি মানুষ তো। আঙ্কেল কেটে দিচ্ছে সুন্দর করে। আর এখান থেকে এটা ওই পেয়ারাটা খাবো আর কলাগুলো হাতে করে নেবো, ওটা পরে খেয়ে নেবো। পেয়ারাটা খেয়ে নিই। আর এখানের পেয়ারা কিন্তু বেশ জাদরেল টাইপের পেয়ারা, একটা পেয়ারা প্রায় 650 গ্রাম হয়েছে। আঙ্কেলজির এখানে চেয়ারে বসে এখন এই পেয়ারা খাচ্ছি। পেয়ারাটা এত টেস্ট হয়েছে যে আমরা আরও একটা কিনে নিয়েছি, ওই যে ওর হাতে ও আরও একটা এক্সট্রা কিনে নিয়েছে। সত্যি পেয়ারাটা দারুণ টেস্ট। আমরা এর আগে খেয়েছিলাম নাহারগার ফোটে, ও পেয়ারাটা অতটা ভালো লাগেনি, বাট এখানকার পেয়ারাটা এত টেস্টি যে আরও একটা কিনে নিয়েছি। ওটা প্রায় 550, মানে 60 টাকা দাম হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যোধপুরকে বাইপাস করে চলে যাচ্ছি, যোধপুর সিটিটা এই ভিতরে, আর আমরা ঠিক এইভাবে টার্ন নিয়ে চলে যাচ্ছি। দারুণ একটা জিনিস দেখতে পেয়ে দাঁড়ালাম এখানে, মানে যোধপুর সরকার বা রাজস্থান সরকার এখানে প্রচুর বাড়ি তৈরি করছে।
সব ছোট 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 ঘর তৈরি করছে, মানে আমার চোখে তো প্রচুর, মানে দেখতে পাচ্ছি যতটুকু তার বাইরেও আছে, ক্যামেরা অতটা আসবে না। মনে হচ্ছে এখানকার মানুষদের, যারা দরিদ্র শ্রেণী মানুষ, তাদের জন্য মনে হয় এটা হবে। একই লেভেলের ঘর তৈরি হচ্ছে এখানে। দূর থেকে আমি প্রথম ভেবেছিলাম মনে হয় ফোর্ট হবে, কিন্তু কাছে এসে দেখছি না, এটা ফোর্ট নয়, অন্য কিছু সরকার তৈরি করছে। দারুণ দারুণ একটা উদ্যোগ আমার ধারণা অনুযায়ী, বা অন্য কিছু হতে পারে হয়তো। ঠিক আছে, এটুকু দেখালাম। আর পুরোটাই যে আমরা ডেজার্ট এরিয়ার মধ্যে প্রবেশ করছি তার নিদর্শন হচ্ছে অনেকক্ষণ থেকে, প্রায় এখান থেকে 1-150 কিলোমিটার আগে থেকেই শুধু বাবলা গাছ। এই তুমি কি করছো? ফাটাচ্ছে ওগুলো? চলো চলো, এগুলো কি ফুল বলে এগুলো? হ্যাঁ, শিব ঠাকুরের ফুল তো বুঝলাম, কিন্তু সে নাম কি? চলো, যেটা বলছিলাম, ওই যে ঘরগুলো তৈরি হচ্ছে সত্যি তাই। ওখানে লেখা আছে দেখলাম মহাত্মা গান্ধী যে যোজনার সেই ধরনের ঘর তৈরি হচ্ছে, এই যে লেখা আছে আবার মহাত্মা গান্ধী আবাস যোজনা। সে আবাস যোজনার ঘর তৈরি হচ্ছে হয়তো গরিবদের দেওয়ার জন্য, মানে এক তৈরি করে। কারণ আমরা দেখেছি যে আমাদেরকে যে যাদের যাযাবর বলা হয়, তারা বেশিরভাগ কিন্তু রাজস্থান থেকে যেত, এখন অতটা দেখা যায় না। বাট কিছু কিছু জায়গায় দেখা যায়। আমাদের ক্যানিংয়ে কিন্তু শীতের সময় স্টেশনের পাশে যাযাবররা আসে, এবং এরা এই একটা বাক্সের মধ্যে সাপটাপ নিয়ে রাস্তায় দেখায় এবং ভিক্ষা টিক্ষা নেয়। এদের হয়তো বাসস্থান টান করে দিতে পারে। আর এখন আমরা যোধপুর থেকে নিয়েছি 125, NH 125। এটা যাব পোখরান পর্যন্ত, পোখরান থেকে NH 11 ধরবো, ধরে আমরা চলে যাব জয়সালমীর। জয়সালমীর এটা কারুর সামনে, এই যে সোজা রাস্তাটা, এটা চলে যাচ্ছে কারুর দিকে। আর আমরা ধরে নেব NH 125, অর্থাৎ জয়সালমেরের দিকে। এই রাস্তাটা পোখরান চলে যাচ্ছে, পোখরান থেকে হয়ে আবার NH 11 দিয়ে জয়সালমীর। টাইম হয়েছে 10টা 44, আর এখানে আমরা একটু দাঁড়িয়েছি সেই যে আবার কলা। আর যেটা বলার জন্য আমি ক্যামেরা অন করলাম, 11টা 44 বাজে, বাট এত গরম এখানে যে গাড়ি চালাবো আমি। এখনও 600 কিলোমিটার যেতে হবে টোটাল, আমার এখনও প্রায় 350 কিলোমিটার বাকি আছে। কিভাবে যাব সেই চিন্তা করছি যে এত গরম হলে। এই টাইমে যদি এই গরম হয়, তাহলে আমাদের ওখানে যে গরম পড়ে সেই গরমের সময় এখানে কি গরম হবে? একদম একদম, সেই গরমের সাথে বলে লাভ নেই, এখানে পুড়ে যেতে হয় মানুষ আসলে। ঠিক আছে, কলাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার কথা হচ্ছে। কলা 5-6টা কলা খাওয়ার পরে প্রথমে একবার গোমাতাকে সেবা করা হয়েছে, আবার এই যে ও দিচ্ছে। এখানকার গরুগুলো সেই সাইজের, মানে গাভীগুলো আমাদের ওখানে যে ষাঁড় হয়, ষাঁড়ের থেকেও বড়, মানে জাতরেল সাইজের একটা গরু। জয়সালমীর 235 আর বার্মের 166 কিলোমিটার, 166। আর আমরা এখন আছি আগুলাই। আগুলাই থেকে আমরা নিয়ে নেবো রাইট সাইড, মানে এই NH 125টাই রাইট সাইডে গেছে, আর লেফট সাইডে 66, NH 66 চলে গেছে। শেরগড় চলে যাচ্ছে সোজা, আর আমরা যাবো পোখরানের দিকে। আমাদের রাইট সাইডে পোখরান, আর শেরগড় সোজা গেলে শেরগড়। আমরা পোখরানের রাস্তা ধরে নিলাম। পোখরান এখান থেকে 92 কিলোমিটার। এবার কিন্তু অরিজিনাল ডেজার্ট শুরু হবে। আগে একটু নেড়ামুড়ো ডেজার্ট দেখছিলাম, এবার ডেজার্টটা কিন্তু পরপর বাড়বে। NH 25 ছেড়ে NH 125 যেটা বার্মের চলে গেছে, সে বার্মের রাস্তায় এসেছি। এসে এখানে একটা হোটেলে খেতে এসেছি। এই যে প্রথমে চেয়েছিলাম রাইস আর পনির মশলা,
বাট ওরা পনির মশলা আর পনিরটা তো কিনে এনেছে আমাদের দেখার পরে, আর তারপরে রুটি দিয়ে বসিয়ে দিয়েছে, তারপরে ভাত দিল এইটুকু। কাস্টমার ওরা ছাড়েনি, কাস্টমার আটকে রেখে সব বানিয়েছে। 2:58 আছি বালেশ্বর। আমি বালাসর বলেছিলাম, ওটা বালাসর হবে না, বালেশ্বর। আর্মিরা কিছু একটা নিয়ে যাচ্ছে, এসব দেখলে ভয় লাগে। যাচ্ছি জয়সালমীর। পাকিস্তানের সঙ্গে আবার কোনো ক্যাজুয়ালিটি শুরু হলো নাকি? একটা উত্তপ্ত পরিস্থিতি অনেকদিন থেকে আছে, এই পেহেলগাঁও ওই ঘটনার পরে থেকে। মানে কলকাতা থেকে এত দূরে আসা সার্থক। একদম পাশ থেকে ক্যামেলকে দেখলাম। পোখরানের খুব কাছাকাছি চলে এসেছি। আর 22 কিলোমিটার পরে হচ্ছে পোখরান। সামনে গিয়ে লেফট সাইড টার্ন নেব, টার্ন নেবারে পোখরান শহর পড়বে রাইট সাইডে। আর এখন বাজে 5টা 12। সূর্যের অবস্থা দেখো, মানে আমাদের ওখানে এখন সন্ধ্যা, মানে সূর্য পুরো পাটে গেছে, পুরো অস্ত গেছে। এখানে কিন্তু তা নয়। প্রথমে আমরা ভাবছিলাম যে অনেক লেট হয়ে যাচ্ছে, রামদেবে যেতে পারবো কিনা ঠিক নেই। তা সূর্যের অবস্থা দেখে ও বলছে যে না, ওই স্টেশনের দিকে যাবোই। 8 দিন কখন কি পরিস্থিতি কীভাবে থাকবো ঠিক নেই, এখন যাবে দেখে যাই। আমি বললাম চলো জি, দেখা যেতেই পারে। এখন সূর্যের তো অস্ত যাওয়ার কোনো নামই নেই, এখনো ঘন্টা 2 থাকবে। তাতে রামদেবা দেখে আমরা দিব্যি জয়সালমীরে চলে যাব। পোখরান সিটি স্টেট আর পোখরান বাইপাস লেফট সাইড। পোখরান সিটি এখান থেকে 6 কিলোমিটার, আর বাইপাসটা হচ্ছে 1 কিলোমিটার। আমরা বাইপাস ধরে নেব। এই রাস্তা চলেছে পোখরান সিটির মধ্যে, আমরা যে পোখরান বাইপাস। এই পোখরান শহরের নাম শুনলেই আমাদের শরীরের মধ্যে একটা শিহরণ জেগে ওঠে। কারণ পোখরান এমন একটা শহর, এবং এখানে এমন একটা অ্যাক্টিভিটি হয়েছিল, তোমরা জানো যে ভারতবর্ষ পৃথিবীর যে আর্মি অ্যাক্টিভিটি বা সোলজার অ্যাক্টিভিটি, এই সোলজার অ্যাক্টিভিটির মধ্যে বেশ দারুণ একটা জায়গা করে নিয়েছে এই পোখরানের জন্য। এই পোখরানে ইন্দিরা গান্ধীর সময় প্রথম পরমাণু টেস্ট করা হয়, আর সফল পরমাণু টেস্ট করা হয় অটল বিহারী বাজপেয়ী ওনার আমলে। তার জন্য বিশ্ব যারা পরমাণু শক্তিধর দেশ, তারা কিন্তু অনেক ভারতবর্ষের উপরে অনেক স্যাংশন লাগিয়েছিল, বাট তাতে অটল বিহারী বাজপেয়ী কিন্তু পিছু হটেনি। আর সেই কাজে যোগ্য সমর্থন যদি কেউ করে থাকেন, সেটা এপিজে আব্দুল কালাম। আর এপিজে আব্দুল কালামের কথা যখন বললাম, আরও একটা কথা বলি। ভারতবর্ষে 2জন ব্যক্তি আছে, আমার জ্ঞানত হয়তো আরও অনেকেই আছেন, কিন্তু আমি যে 2জনকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপরে রাখি, তার মধ্যে একজন হচ্ছেন এপিজে আব্দুল কালাম। তিনি ভারতবর্ষের এমন কোনো মানুষ নেই যে তার সামনে তিনি আইকন নয় বা নায়ক নয়। যদি সত্যি কোনো নায়ক থেকে থাকে, তাহলে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম তার জীবৎকালীন অবস্থায় আমরা তার কর্মকাণ্ড যেগুলো করেছেন, তার ফল বা সুফল আমরা তো ভোগ করছি, আরও ভবিষ্যতে করব। আর অন্যদিকে যদি বিবেকানন্দ বলা হয়, স্বামী বিবেকানন্দ তারও কৃতিত্ব ভারতবর্ষের ভীষণ কৃতিত্ব। তিনিও জাতি ধর্ম নির্বিশেষে সবার উপরে উঠে সবার কাছে কিন্তু একটা জাতীয় নায়ক হয়ে গেছেন। ঠিক সেই পোখরান, এই পোখরানে এখন বাইক চালাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। তবে পরমাণু সিনেমাটা যখন দেখেছিলাম জন আব্রাহামের, সেই লেভেলের, সেখান থেকে পোখরানের প্রতি আলাদা একটা ভালোবাসা। সেই ভালোবাসা জানিয়ে পোখরানের মাটিতে একটু হলেও নিজের বাইককে স্পর্শ করলো, নিজের পাও কিন্তু একবারে স্পর্শ করাবো আমি। আমরা এখন পোখরানের ভূমিতে পা রেখেছি, যেখানে পরমাণু টেস্ট হয়েছিল। আর আমাদের ফ্যামিলির একটা পরমাণু থাকে, সেই পরমাণুটাকেও এখানে রাখা হয়েছে। বাট এই পরমাণু কিন্তু বাস্ট হবে না। বাস্ট হলে খুব বাস্ট বাড়িতে হয়, বাইরে এসে বাস্ট হয় না, বাইরে এসে বেশ থাকে। তাই এই পরমাণু যদি এখানে বাস্ট করতো, এখানে কিন্তু বাস্ট করিয়েই বাড়ি যেতাম। এই পরমাণু অন্য কিছু দিয়ে তৈরি হয়। ঠিক আছে,
তাহলে এখানে একটা মানে দাঁড়ানোর ইচ্ছা ছিল যে না, যেখানে ভারতবর্ষের একটা মানে কি বলি লেভেল, যে পরমাণু শক্তি আর রাষ্ট্র পরিণত করেছিল যে জায়গা, সেই জায়গায় দাঁড়ানো মনে হলো যে খুবই জরুরি একবার অন্তত। ওই জন্য পোখরানে দুজন নামলাম, নেমে সেই জায়গাটা স্পর্শ করলাম। এবার চলে যাব বাঙালি আর এক জায়গায় যেখানে স্পর্শ করেছিলাম, আমি একটু মোটামুটি বলছিলাম সত্যজিৎ রায়, ঠিক সেখানে যাব, সেখানে গিয়ে একবার পা রাখবো। সেই শান্তি, পোখরানের মাটিতে একটু পা দিলাম, এবার একটু সামনে থেকে এগিয়ে যাই। আমরা যাব রামদেওড়া স্টেশনে, সেখানে আর এক বাঙালি সত্যজিৎ রায় পোখরানে ঢোকার কিছুটা আগে ফেলুদার গাড়ির টায়ার বাস্ট হয়ে যায় বা ফেটে যায়। ঠিক তারপরে ফেলুদা উটের পিঠে চড়ে রামদেওড়ায় গিয়েছিল। যে রামদেওড়ায় ফেলুদার পা পড়েছে, সত্যজিৎ রায়ের পা পড়েছে, সেখানে আমরাও পা রাখবো ফেলুদার সাক্ষী হতে। অতএব এই রাজস্থানে এই জয়সালমীর এর কাছাকাছি এরিয়া, এই এরিয়ায় বাঙালিদের কিন্তু অনেক স্মৃতি আছে, আর সেই স্মৃতির প্রধান কারিগর বা উপদেষ্টা যদি কাউকে বলা হয়, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। আমরা যাব রামদেওড়ার দিকে, এই ব্রিজটার নিচ দিয়ে যেতে হবে, আর এটা চলে গেছে জয়সালমীর। আমরা ঘুরে এসে আবার এই পথ দিয়েই যাব। চলো জি রামদেওড়া। রামদেওড়া 12 কিলোমিটার, এখান থেকে গুগল দেখাচ্ছে 17 মিনিট লাগবে। তাহলে 17 17 34, আর আমাদের 10 44 50 মিনিটের একটা মামলা আছে রামদেওড়ায় গিয়ে। ফেলুদা গাড়ি টায়ার ফেটে গেলে কি হবে? আমি কিন্তু রামদেওড়া চলে এসেছি অক্ষত গাড়ি নিয়ে, রামদেওড়া স্টেশন। এখানে একটা ফটো উঠবো, তারপরে রামদেওড়া স্টেশন যে কতটা মানুষকে প্রভাবিত করেছে, বিশেষ করে বাঙালিকে, তার প্রকৃষ্ট উদাহরণ আমরাই। কারণ এটা কোনো টুরিস্ট স্পট নয়, টুরিস্ট স্পট না হওয়ার সত্ত্বেও আজকে আমরা চলে এসেছি, তার কারণ ফেলুদা এবং সত্যজিৎ রায় এতটাই প্রভাবিত করেছে আমাদের যে এখানে আসতে আমাদের বাধ্য করেছে। প্রথমে ভেবেছিলাম জায়গাটা এড়িয়ে যাব, কিন্তু এড়াতে পারলাম না, একমাত্র ফেলুদার জন্য আমরা এখানে এসেছি। আর এটা যে টুরিস্ট স্পটে পরিণত করতে আশা করি, আমাদের মধ্যে যারা বাইকাররা আছে তারা সবাই যদি আসে, এই স্টেশনটা একটা সময় টুরিস্ট স্পটে পরিণত হয়ে যাবে। রামদেওড়া থেকে যে ট্রেন যাচ্ছে জয়সালমীর, সেটাই এখন দেখছি। এই ট্রেনে চড়ে একসময় ফেলুদা গিয়েছিল। রামদেওড়া দেখা এবং ওখানে কিছু ফটোশ্যুট করলাম, কমপ্লিট। এখন জয়সালমীর দিকে। জয়সালমীর এখান থেকে 102 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা 47 মিনিট। নাইট ভিউটাও তোমরা এনজয় করো। আর রাত্রে গাড়ি চালাতে একটু প্রবলেম হচ্ছে কি, একটু আগে যেটা হয়েছিল, ওপাশে গাড়ি আসছে, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, মাঝখানে একটা গরু দাঁড়িয়ে আছে, আমি দেখতেও পাইনি, হঠাৎ ব্রেক মেরেছি, গাড়ি খুব একটা স্পিড ছিল না। আর আমরা এসি রুম পেয়ে গেছি খুব কম বাজেটে, 850 টাকা এসি রুম। এখন হোটেলে যাই, তারপর ডিটেলস নিয়ে সব কথা তোমাদের শুনতে হবে। আমরা জয়সালমীরে আমাদের রুমে চলে এসেছি। হোটেলটার নাম হচ্ছে বব ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এসি রুম, যেটা আগে বলেছিলাম 850 টাকা পড়েছে পার ডে। এখানে একটা বেশ বড় বেড আছে, যেগুলো থাকে এগুলো বিবরণ দেওয়ার কিছু নেই। আর এসি আছে, টিভি আছে। টিভি কোনো কালে আমরা কখনো চালাইনি, এবারও চলবে না। আর 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 এখানে হচ্ছে বাথরুম, 24 আওয়ার্স হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার সব রকমই আছে। এই টোটাল আমাদের আজকের বেশ সুন্দর। ও বলছে হ্যাঁ বেশ সুন্দর, মানে 800 টাকার মধ্যে এর থেকে কি বেটার হবে? এসিতে 850 টাকা। যাই হোক, আজকের এপিসোডটা এখানে শেষ করছি। এর পরের এপিসোডটা খুব সুন্দর হতে চলেছে, কারণ এর পরের এপিসোডে আসবে তানন মাতা মন্দির, লঙ্গেওয়ালা, যে বর্ডার যুদ্ধ যেটা আমরা সিনেমাতে দেখেছিলাম 1971-এর বাংলাদেশ যখন স্বাধীন হয়
ঠিক সেই সময় যখন পাকিস্তান আক্রমণ করে সেই লঙ্গেওয়ালার সেই পার্ট নিয়ে এবার আমরা হাজির হব। তোমরা সঙ্গে থেকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে।